তো চলো একদম একটা ফ্রেশ চ্যাপ্টার আজকে শুরু করব। তোমাদের চ্যাপ্টার 5 রয়েছে কার্য, ক্ষমতা ও শক্তি, কি তাই তো? আমাদের সেকেন্ড টার্মে কিন্তু এই চ্যাপ্টারটা রয়েছে, একটা ফ্যাবিউলাস চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রবলেমেটিক কোশ্চেন অর্থাৎ নিউমেরিক যে সমস্ত প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো কিন্তু আসবে পরীক্ষায়। তাই এই চ্যাপ্টারকে কিন্তু খুবই গুরুত্ব দিতে হবে তোমাদের। আর এই চ্যাপ্টারকে কিন্তু পুঙ্খানুপুঙ্খ অর্থাৎ একদম পয়েন্ট টু পয়েন্ট কিন্তু তোমাদের কিন্তু বুঝতে হবে। আর যতক্ষণ না তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে ততক্ষণ কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু একদমই পরীক্ষার হলে গিয়ে কিন্তু বেকার মনে হবে, তখন কোনো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দিতে পারবে। চ্যাপ্টার 5 রয়েছে আমাদের আজকে। তো এই চ্যাপ্টার 5 তোমাদের যেটা রয়েছে, ওয়ার্ক মানে হচ্ছে কার্য, ক্ষমতা মানে হচ্ছে পাওয়ার, আর রয়েছে শক্তি মানে হচ্ছে এনার্জি। অর্থাৎ ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, এই সব কিছু নিয়ে কিন্তু আমাদের আজকের চ্যাপ্টার। তো প্রথমে আমরা আজকে যেটা বুঝবো সেটা হচ্ছে কার্য। কার্য কাকে বলে ডিটেলসে বুঝবো আজকে। তো কার্য কাকে বলে যদি আমাদের কেউ কোয়েশ্চেন করে আমরা কিভাবে অ্যান্সারটা দেব তোমাদেরকে একটু বলছি, তোমরা বোঝার চেষ্টা করো। মনে করো এটা একটা বস্তু, এটা একটা এম ভরের একটা মনে করো বস্তু। এই বস্তুকে একটা বাইরে থেকে মনে করো এফ বল প্রয়োগ করা হয়েছে। বাইরে থেকে কত বল প্রয়োগ করা হয়েছে? এফ বল। আর এই বলের দরুন বস্তুটা এইখানে চলে এসছে, আর মাঝখানে যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে এস, অর্থাৎ কতটুকু সরণ হয়েছে? এস সরণ কিন্তু হয়েছে বস্তুটা। তাহলে বাইরে থেকে এফ বল প্রয়োগের দরুন কোন বস্তুর কি হলো? সরণ হলো। এই যে বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুর যে সরণ ঘটলো, আমরা এইটাকেই বলবো হচ্ছে কার্য বা ওয়ার্ক। তার মানে কার্য কাকে বলা হয়? কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ ঘটে তখন তাকে আমরা কি বলবো? কার্য কাকে বলে সেটা। কার্য কাকে বলে বললাম আমরা, যে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ ঘটে তখন তাকে বলা হয় কার্য। তাহলে দেখো আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি যে কার্য W ইজ ইকুয়াল টু এফ ডট এস। এখানে কিন্তু সবাই মাইনিউটলি ফলো করবে যে W সমান সমান এফ ডট এস। কিছু কিছু মাস্টারমশাই বা কিছু কিছু স্কুল বা কিছু কিছু রাইটার বই তারা কি লেখে? W সমান সমান এফ ক্রস এস। আমি আবারও বলবো, ডট আর এই ক্রসের মধ্যে কিন্তু একটা হিউজ ডিফারেন্স। তোমরা ভাবতে পারো স্যার ডট আর ক্রসের মধ্যে তো কোনো ডিফারেন্স নেই, 2.2 মানে 4, 2 ক্রস 2 মানে 4। এটা ম্যাথামেটিক্সে, আমাদের ফিজিক্সে নয়। আমাদের ফিজিক্সে ভেক্টর যখন আমরা দেখবো ক্লাস 11-এ উঠে দেখবো ভেক্টরের দুটো গুণ হয়, একটা ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। একটা ডট গুণ, একটা ক্রস গুণ। এই ডট আর ক্রস সব জায়গায় ইউজ করা যায় না। কেন ইউজ করা যায় না? একটুখানি ভালো করে বুঝতে হবে। আমি যখন ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার পড়াচ্ছিলাম পরিমাপতার পদ্ধতি, তখন কিন্তু এই কথাটা বলেছিলাম, একটা ভেক্টর গুণ আছে, একটা কিন্তু স্কেলার গুণ আছে। তাহলে দুটো স্কেলার রাশির গুণ আর দুটো ভেক্টর রাশির গুণ, এটা কিন্তু একটুখানি তোমাদের আজকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? এখানে এফ হচ্ছে কিন্তু বল মানে ভেক্টর, ভেক্টর সাইন আমি এভাবে দেওয়া শিখিয়েছিলাম। সরণ এটাও কিন্তু একটা ভেক্টর রাশি, তাহলে এটার মাথায় একটা তীর চিহ্ন দেবো, এটার মাথায় একটা তীর চিহ্ন দেবো। তাহলে দেখো দুটো ভেক্টর, কে কে ভেক্টর? এখানে বল ভেক্টর আর সরণ কিন্তু ভেক্টর, কিন্তু আমাদের ডাব্লু মানে হচ্ছে কার্য। কার্য কি ভেক্টর? কার্য তো ভেক্টর না। কার্য কি? কার্য হচ্ছে স্কেলার। কার্য কি? স্কেলার। তাহলে দুটো ভেক্টর রাশি গুণ করে যদি স্কেলার রাশি পাওয়া যায় তখন সেটাকে বলা হয় ডট প্রোডাক্ট। কি প্রোডাক্ট বলা হয়? তখন আমরা তাকে বলি ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট। আর যদি দুটো ভেক্টরকে গুণ করে আমরা ভেক্টর পাবো তখন আমরা লিখবো ক্রস প্রোডাক্ট। তখন এটাকে কি বলা হবে? ক্রস প্রোডাক্ট। তাই তোমরা বলো এখানে দুটো ভেক্টর গুণ করে স্কেলার পেয়েছি না ভেক্টর পেয়েছি? তাহলে আমরা ক্রস প্রোডাক্ট করবো না ডট প্রোডাক্ট করবো? তাহলে এটা একদম ভুল তো, এই টোটালটা ভুল তো। তাহলে এটা কখনো কিন্তু লিখবো না। আমাদের অনেক বইয়ে কিন্তু এটা থাকবে যে W সমান সমান এফ ক্রস এস। আমরা কিন্তু এইগুলোকে নেগলেক্ট করব, আমরা দেবো এফ ডট এস। কেন দেবো এবার একটু ভালো করে বোঝো। তাহলে কোনো বস্তুকে যখন ঠেলা হবে
বা টান সরানো হবে, তখন আমাদের এখানে একটা সরণ হবে, তাই না? তাহলে এই সরণ হলে মানে হচ্ছে এফ ডট এস, সেটা হচ্ছে কৃতকার্য ডাব্লু। তাহলে এবার যদি কোনো বস্তুকে এখান থেকে কেউ টানে আর সেটা যদি একটা অ্যাঙ্গেল করে, তার নাম যদি হয় থিটা, তাহলে তখন ডাব্লুর মান কত হবে? তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রবলেম ঠেলেও আসতে পারে, মানে সরিয়ে ডাইরেক্ট, আবার কাউকে টেনে নিয়ে যাচ্ছে এত ডিগ্রি কোণে, তাহলে তখন কৃতকার্য বের করার সূত্র কি হবে? তাহলে তখন কৃতকার্য বের করার সূত্র হবে ডাব্লু সমান সমান এফ ডট এস কস থিটা। কি বললাম? এফ ডট এস কস থিটা। তাহলে এটা কোথা থেকে আসে? এটা এ ডট বি সূত্র থেকে আসে। তাহলে আমাদের ডট প্রোডাক্টের সূত্র আছে এ ডট বি, এটা এ ডট বির সূত্র আছে কি? এ ডট বির সূত্র হচ্ছে মড অফ এ মড অফ বি কস থিটা, আর সেটাকে একবারে লেখে এ বি কস থিটা, এটা হচ্ছে ডট প্রোডাক্ট। তাহলে সেখান থেকেই দেখো এসছে এফ ডট এস, তার মানে এ ডট বি। তাহলে সূত্র ছিল এ বি কস থিটা, তাহলে আমাদের হবে এফ এস কস থিটা। তাহলে এফ ডট এস কস থিটা মানে এফ এস কস থিটা। তাহলে আমরা এখন এটাকে লিখতে পারি ডাব্লু সমান সমান মড অফ এফ মড অফ এস cos থিটা, তাহলে একবারে লিখতে পারি এফ এস cos থিটা। তাহলে এটা ডট প্রোডাক্ট হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এবার বুঝতে পারলে কেন ক্রস দেব না স্যার? তাহলে আমি যদি এটাকে ক্রস দিতাম তাহলে সেই ক্ষেত্রে সূত্র কি পরিবর্তন হতো? হ্যাঁ, পরিবর্তন হতো। কি পরিবর্তন হতো? এ ক্রস বি এর সূত্রটা হচ্ছে মড অফ এ মড অফ বি সাইন থিটা এন ক্যাপ। কি বললাম? মড অফ এ মড অফ বি সাইন থিটা এন ক্যাপ, যেখানে এইটুকু হচ্ছে ম্যাগনিটিউড অর্থাৎ মান, আর এন ক্যাপটাকে বলা হয় ইউনিট ভেক্টর, এর মান হচ্ছে 1, আর এটাকে বলা হয় দিক ডাইরেকশন। তাই তুমি দেখো আমরা যখন ক্রস প্রোডাক্ট করব তখন অ্যান্সার কি পাবো? অ্যান্সার পাওয়ার কথা ভেক্টর। তাহলে যার মানও থাকবে দিকও থাকবে তাকে বলা হবে ভেক্টর, কিন্তু যার মান থাকবে কোনো ডাইরেকশন থাকবে না তখন হবে স্কেলার। তাহলে কেন ডট করব আর কেন ক্রস করব না? খুঁটির মধ্যে ঢুকেছে যে আমরা যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে তো আমাদের মিলছে না। এখন আমরা জানি যে ভেক্টর তাদেরকেই বলা হবে যার ম্যাগনিটিউড এবং ডাইরেকশন দুটোই থাকবে, তাকে বলা হবে ভেক্টর। অর্থাৎ মানও থাকবে দিকও থাকবে, কিন্তু যার ম্যাগনিটিউড থাকবে কিন্তু কোনো ডাইরেকশন থাকবে না, তখন থেকে আমরা কি বলবো? স্কেলার। তাই আমরা এটাকে বলবো ডট গুণ, অনেকে বলে স্কেলার গুণ, এটা হচ্ছে ভেক্টর গুণ। তাহলে কি কি সূত্র? এ ডট বি মড অফ এ মড অফ বি কস থিটা, অর্থাৎ এ বি কস থিটা, আর এ ক্রস বি সূত্র মড অফ এ মড অফ বি সাইন থিটা এন ক্যাপ, যেখানে মান হচ্ছে এইটুকু, মড অফ এ মড অফ বি সাইন থিটা এইটুকু মান, আর এইটুকু হচ্ছে ডাইরেকশন। এন ক্যাপটাকে বলা হয় ইউনিট ভেক্টর। কি বলা হয়? বাংলায় বলা হয় একক ভেক্টর, যার মান হচ্ছে 1। তার মান কত? 1। কমপ্লিট। তুলে নাও খাতায়। যে কতটা অ্যাডভান্স বুঝিয়ে দিলাম, ক্লাস 11-এর ভেক্টরের ফার্স্ট চ্যাপ্টার এইটা পাবে। ক্লাস 11-এ উঠে সায়েন্স নিলে ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার এইটা পাবে। তাহলে এ ডট বি সূত্র মড অফ এ মড অফ বি কস থিটা, এ ক্রস বির সূত্র হচ্ছে মড অফ এ মড অফ বি সাইন থিটা এন ক্যাপ। তাহলে একটা হচ্ছে ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। কি বললাম? একটা ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। তো কার্য কাকে বলে তো হয়ে গেল। কার্যের একক ঠেকক জানা লাগবে না? জানতে হবে তো? তাই তোমাদের জানো সবাই, মনে আছে কার্যের একক? সিজিএসে আর্ক, এসআইতে জুল, মনে থাকবে। তাহলে কার্যের একক কি বললাম? সিজিএসে আর্ক, এসআইতে জুল। তাহলে লাস্ট একবার কার্য কাকে বলে বলে শেষ করি। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ হয় তখন তাকে কি বলা হবে? কার্য। আচ্ছা, আমি যদি সারাদিন ধরে একটা দেয়ালকে ঠেলি তাহলে তো দেয়ালে স্মরণ হবে না, তাহলে কি সেখানে কোনো কার্য হবে? তাহলে সেখানে কিন্তু কার্য হবে না। কি বললাম? বোঝা গেল? আচ্ছা, আমি যদি একটা বস্তুকে উপর থেকে নিচের দিকে ছুড়ি তাহলে তখন কি কার্য হবে? তখন হবে বলের দিকে কার্য, তাই না? যেই দিকে টানছে সেই দিকে। আচ্ছা, আমি যদি আবার কাউকে উপর দিকে তোলার চেষ্টা করি তাহলে সেটা বলের বিরুদ্ধে না, মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করছি না। তাহলে কার্য কিন্তু দু রকমের হতে পারে, একটা বলের সাপেক্ষে কার্য, একটা বলের বিপক্ষে কার্য। ক্লিয়ার? আচ্ছা, একটা প্রশ্ন তোমাদের সবসময় দেখবা পরীক্ষার হলে আসে, মানে সুটকেস হাতে নিয়ে একটা লোক যাচ্ছে সামনের দিকে, হাতে একটা তার সুটকেস, এমন করে কে হাঁটে আমি জানি না, তো এরকম করে একজন হেঁটে যাচ্ছে সামনের দিকে একটা ফ্ল্যাট সারফেস। এখন বলতে চাচ্ছে কি যে কত কার্য করবে সে, ঠিক আছে? আর আজকে অনেক কিছু শেখাবো তোমাদের, অনেক কিছু বাস্তব জিনিস শেখাবো। তাহলে সারা জীবন মনে রাখছো ডাব্লু সমান সমান এফ ডট এস, কি তাই না? ডাব্লু সমান সমান কি? এফ ডট এস।
তাহলে একজন মনে করো যাচ্ছে সামনের দিকে, এই দিকে, আর আমাদের যে বাক্সটা সুটকেস সেটা কোন দিকে, নিচের দিকে। তাহলে এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত কাজ হবে, তাই না? তাহলে আমাদের ডটের সূত্র কি ছিল, ডাব্লু সমান সমান এফএস কস থিটা, কি ঠিক কি না? তাহলে এখান থেকে ডাব্লু সমান সমান এফ ডট কস 90 ডিগ্রি। তাহলে তোমরা যখন ক্লাস 10-এ উঠবে নেক্সট পরের বছর, তখন তোমরা জানতে পারবে আমাদের অনেকগুলোর ত্রিকোণমিতিক ফাংশন আছে, সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক, এদের প্রত্যেকের আলাদা আলাদা করে একটা মান আছে। সেই ছকটা কিন্তু আমরা অনেক সময় তোমাদেরকে করতে বলি খাতায়, বা অনেক সময় কিন্তু আমি তোমার ছবি পাঠাই গ্রুপে, যেগুলো দেখার জন্যে সেখানে মান থাকে, সাইন 0 ডিগ্রি 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45, এরকম মান থাকে। সেই ছকটা আমি তোমাদের আবার গ্রুপে পুনরায় আজকে রাত্রের মধ্যে পাঠাবো, মানে তোমাদেরকে দেবো, তোমরা ওখান থেকে ওই মানটা এখন থেকে মুখস্থ করবে, ঠিক আছে? মানটা খুব ইম্পর্টেন্স। তাহলে আমাদের এখান থেকে cos 90, তাহলে দেখো ডাব্লু সমান সমান এফ এস cos 90-র মান হচ্ছে 0, cos 90-র মান কত? তাহলে পুরোটার সাথে 0 গুণ করলে ডাব্লুর মান কত আসবে? 0। তার মানে একটা জিনিস ভালো করে বোঝো, আমাদের সরণ আর বলের অভিমুখ যদি তাদের মিডিলে 90 ডিগ্রি কোণ থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো কি করে না, কার্য করে না। তাহলে আমরা সেটাকে বলবো কার্যহীন বল, মনে থাকবে? তাহলে সেই ক্ষেত্রে সুটকেস হাতে নিয়ে যে লোকটা এমন করে করে যাচ্ছে, তাহলে তার কার্য কত হবে? কার্য কত হবে? 0। তাহলে এবার যখন তোমরা খুব ছোট ছিলে, মানে ধরে রাখো ক্লাস 7-8 পড়তে, তখন তোমাদেরকে আমরা একটা কোয়েশ্চেন দিতাম যে একটা নাগরদোলা সারাদিন ধরে যদি ঘোরে তাহলে তার সরণ কত, তখন তোমরা উত্তর দিতে 0। কিংবা আমি তোমাদেরকে হাসানোর জন্য একটা জিনিস বলতাম যে তুমি বাড়ির উঠান থেকে একটা টোটোওয়ালাকে ডেকে সারাদিন ধরে তার সাথে পার্ক, সিনেমা হল, বিভিন্ন জায়গায় ঘুরে আবার সন্ধ্যাবেলায় তোমার টোটোওয়ালা বাড়িতে নামিয়ে দিল, তাহলে টোটোওয়ালার ক টাকা বিল উঠলো? আমার উত্তর ছিল 1 টাকাও বিল ওঠেনি। কেন? টোটোওয়ালা তো কোনো কার্যই করেনি, আর যদি টোটোওয়ালা কোনো কাজ না করে থাকে তাহলে তার টাকা দেবো কী জন্যে? কিন্তু টোটোওয়ালা এসব তো আর বোঝে না ফিজিক্স, দেবে নে মারধর, তখন বুঝে নে কটা ধানে কটা চাল। কিন্তু কেন বলতাম আজকে একটু কারণটা বুঝে নাও। তাহলে দেখো কার্য মানে কি, ডাব্লু সমান সমান এফ ডট এস, কি তাই তো? তার মানে বাংলায় তোমাদের জন্য বাংলায় লিখি, অনেক বেশি ইংলিশ হয়ে যাচ্ছে না। কার্য সমান সমান বল ডট সরণ, কি ঠিক কি না? তাহলে তুমি বলো, টোটোওয়ালা তোমার বাড়ির উঠান থেকে তুলেছিল সকালে, আর সারা দেশ ঘুরিয়ে আবার বিকেলে এনে কোথায় রেখেছে বলো? আবার বাড়িতে এনে রেখেছে। এ তো আমাদের সেই শরীরের ভিতরে থাকা ইয়ে হয়ে গেল না, একটা কি যেন এই প্রেশারটা কি দিয়ে কি, হ্যাঁ ওরকম একটা জিনিস হয়ে গেল। তার মানে এটুকু বোঝা গেল যে টাকা দিতে গেলে আমাদের কোথায় আঘাত হয়, এই বুকে আঘাত হয়, তাই না? লোককে টাকা দিতে গেলে খুব চাপ গো, খুব চাপ। তাহলে বল ইন্টু সরণ, তাহলে তোমরা বলো, তাহলে ডাব্লু সমান সমান এফ, আচ্ছা সরণ কত হয়েছে তার? 0। তাহলে সরণ 0 হলে কার্য কত? তাহলে সে কি কোনো কাজ করেছিল? তাকে আমরা এইভাবে বোঝাবো, দেখো তুমি তো কোনো কাজ করোনি, তোমার সরণ 0, তাহলে তোমার আমি কোনো বিল দিতে পারছি না, সরি, তুমি আবার কালকে এসো, কালকে আবার ঘুরতে যাবো। আর ও বলবে আচ্ছা ঠিক আছে আমি কাজ করে নিই, টাকা দিতে না, তুমি একটু এদিকে আসো। এক সর মারবে, তাও তুমি মারলে কেন? তখন তুমি বলবা মারিনি তো, এই গলাটা মেরে দিচ্ছি, কার্য 0। বোঝা গেল? তাহলে এরকম সাধারণ মানুষের সাথে কিন্তু করা যাবে না, এটা আমাদের ফিজিক্স বোঝার জন্য আমাদের ঠিক আছে। কিন্তু ওরা সারাদিন ধরে গায়ে খেটেছে, তুমি টাকা দেবে না, মেরে কার্য 0 করে দেবে, ঠিক আছে? যাই হোক, এটা তোমরা করে নিতে পারো, খুব হাসির একটা জিনিস বললাম তোমাদেরকে। তো এবার আমরা এখান থেকে জানবো আজকে, এরপর জানবো আমরা ক্ষমতা কাকে বলে, সেটা আমরা আজকে জানবো। এরপর ক্ষমতা সম্পর্কে জানবো, পাওয়ার, ক্ষমতা। দেখো একদম সোজা পড়া আজকে। আচ্ছা ক্ষমতা কাকে বলে তোমাদেরকে যদি কেউ বলি, এটা নর্মাল ব্যাপার একটা, কার্য করার হারকে কি বলা হয়? ক্ষমতা। কার্য করার হারকে কি বলা হয়? ক্ষমতা। তাহলে ক্ষমতাকে যদি পি দ্বারা প্রকাশ করি, কার্যকে যদি ডাব্লু দ্বারা প্রকাশ করি, আর সময়কে যদি টি দ্বারা প্রকাশ করি, তার মানে পি সমান সমান ডাব্লু বাই টি। তাহলে ক্ষমতা সমান সমান পাওয়ার সমান সমান ওয়ার্ক ডান বাই টাইম। তাহলে এখান থেকেও যখন একটা ওয়ার্ক বেরোয়, তাহলে এখান থেকে ডাব্লু সমান সমান পিটি, তাই না? ক্ষমতা ইন্টু সময়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো কিন্তু কার্য। বোঝা গেল? তাহলে ক্ষমতা সমান সমান কি? কার্য বাই সময়। তাহলে আবারও একবার বলছি, ক্ষমতা কাকে বলা হয়? কার্য করার হারকে কি বলা হয়? ক্ষমতা। আচ্ছা তোমাদের জন্য একটা কোয়েশ্চেন, অনেক সময় পরীক্ষায় দিতে দেখেছি, একজন মোটা লোকের সাথে একজন রোগা লোকের একটা দৌড়াদৌড়ি প্রতিযোগিতা হচ্ছে।
মোটা লোকটা একতলা থেকে দোতলায় যে উঠবে আগে সে ফার্স্ট উইনার হবে, কিন্তু দুজনেই সমান সময়ে উঠেছে। এখানে কার ক্ষমতা বেশি? মানে একটা মোটা লোক 80 কেজি ওয়েট, একটা রোগা লোক 20 কেজি ওয়েট, বোঝা গেল? এবার একতলা থেকে দোতলায় দুজনে উঠেছে একই সময়ে, দুজনেই 1 মিনিট টাইম নিয়েছে, তাহলে এখানে ক্ষমতা কার বেশি? কেন মোটা লোকটার ক্ষমতা বেশি? হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। তবে তোমরা ভালো বুঝতে পেরেছো যে মোটা লোকটার কোনো অ্যাডভান্টেজ ছিল না, সরু লোকটা যে তার একটা অ্যাডভান্টেজ ছিল, তা সত্ত্বেও ও 1 মিনিট নিয়েছে, মোটা লোকটা 1 মিনিট। তাহলে এখানে কার ক্ষমতা বেশি? এখানে ক্ষমতা হচ্ছে মোটা লোকটারই বেশি, কারণ ও নিজের ওই বড় ভার, মানে ওই রকম ভরটারে নিয়ে উঠতে হয়েছে, তার সাথে আবার যখনই ওঠার চেষ্টা করছে তার মানে এমজি কাজ করছে, তার মানে ওর তো আরও টেনে ধরছে, আর তা সত্ত্বেও ও দৌড়ে দৌড়ে গিয়ে উঠেছে। আর যে রোগা সে তো হুড় করে যাওয়ার কথা, কিন্তু তা সত্ত্বেও সে কিন্তু ফার্স্ট হতে পারেনি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো? তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে মোটা লোকটার কিন্তু আমাদের কি বেশি? ক্ষমতা বেশি। অনেকে কিন্তু উত্তর দেয় দুজনের সমান, কেন একই টাইম, কিন্তু কখনো ভাবে না মোটা আর সরু একটা গল্প আছে। এই মোটার ব্যাপারটার জন্য ক্ষমতাটাও মোটা লোকের বেশি। বুঝতে পারলাম? তাহলে ক্ষমতাও কিন্তু হয়ে গেল। তো এবার তোমাদের জানতে হবে কিন্তু শক্তি সম্পর্কে। শক্তি কাকে বলে আমরা বলবো, ততক্ষণে তোমরা এটা লিখে নাও। শক্তি নিয়ে আমরা এখন আলোচনা শুরু করছি। চলো এবার আমরা একটু শক্তিটা বুঝে নিই। তাহলে এতক্ষণ কার্য বোঝা হয়ে গেল, ক্ষমতা বোঝা হয়ে গেল, আর রইল বাকি কে? শক্তি। আমাদের চ্যাপ্টারের নাম শেষ হয়ে যাচ্ছে, মানে চ্যাপ্টারের নামই ছিল কার্য, ক্ষমতা ও শক্তি। তো আমরা শক্তি কাকে বলে এবার বুঝে নেব। একদম ইজি, মানে কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। কি বললাম? কার্য করার সামর্থ্যকে কি বলা হবে? শক্তি বলা হবে। অর্থাৎ আমি শুয়ে রয়েছি, আমাকে কেউ বলছে চ গিয়ে 2 বালতি জল নিয়ে আসতে হবে, আমার আজকে আর জল আনার শক্তি নেই রে গায়ে। তার মানে কি? আমার আজকে আর কার্য করার সামর্থ্য নেই। আবার খাবো রাত্রে মাটন বিরিয়ানি, তারপর সকালে উঠে যদি দেখি একটু শরীরে শক্তি পাচ্ছি, তবে কালকে সকালে জল আনতে যাব। কি বললাম? বোঝা গেল? তাহলে কার্য করার সামর্থ্য যদি তোমার না থাকে, তার মানে তোমার শক্তি সমস্যা চলছে, মানে শক্তি নেই শরীরে। তা শক্তি বাড়বে কি কি থেকে? খাদ্য খাবার খেতে হবে ভালো ভালো, সেখান থেকে শক্তি আসবে, এনার্জি আসবে, আর সেখান থেকে তোমরা কাজ করার কি পাবা? একটা মনোবল ফিরে পাবা, কাজ করার একটা সামর্থ্য ফিরে পাবা, আর সেখান থেকে নিত্য নতুন কাজ করবা। বই পড়াটাও তো একটু কাজ। এই যে কথা বলছি, কতটা শক্তি ক্ষয় হচ্ছে সেটা যে কথা বলছে সে জানে, কতটা প্রেশার দিতে হচ্ছে। বোঝাতে গেলে অনেক রকমের শক্তি নষ্ট হচ্ছে আমাদের। মাথার উপর কিন্তু একটা প্রেশার পড়ছে, চাপ পড়ছে, গলার উপর পড়ছে, শরীরের থেকে কিন্তু প্রচুর শক্তি কিন্তু আমাদের নিঃশেষ হয়ে যাচ্ছে এক কথায়। কেন? যাতে তোমরা একটু ভালো বুঝতে পারো। আমি যদি মিনমিন করে কথা বলি, ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলি, তোমরাও আস্তে আস্তে ঘুমিয়ে পড়বা, তোমাদের ভালো বুঝতে লাগবে না। তার জন্য কি করতে হবে? এনার্জেটিক হতে হবে, আরও এনার্জি সঞ্চয় করতে হবে। যখন আমরা পরীক্ষার রেজাল্ট বেরোই, তখন ভগবানের কাছে গিয়ে কি বলি? হে ভগবান, আমার রেজাল্ট একটু ভালো করে দাও। রেজাল্ট তো তৈরি হয়ে গেছে, আর কিছুক্ষণ মধ্যে রেজাল্ট পাবলিশড হবে। তোমার রেজাল্টে কি আর ভগবান গিয়ে 60-এর জায়গায় 80 করে দিতে পারবে? পারবে না। তাই তোমাদের উচিত কি? তোমাদের উচিত এখন প্রত্যেক দিন পড়তে বসার আগে ভগবানের সামনে গিয়ে বলা, হে ভগবান, তুমি আমাকে শক্তি দাও, যেন আমি অনেকক্ষণ রাত ধরে আজকে বই পড়তে পারি, সেই শক্তি তুমি আমাকে দাও। এইটা কজন বলে? সবাই শুধু রেজাল্টের আগের দিন আমি তোমার সন্দেশ দেবো, আমি তোমার দই দেবো, তুমি আমার রেজাল্টটা একটু ভালো করে দাও। এই ভগবান তখন কিছু করতে পারবে না। যদি তোমাকে ভগবানের কাছে চাইতেই হয়, এখন চাও। প্রত্যেক দিন পড়তে বসার আগে একবার করে ভগবানের কাছে গিয়ে বলো, হে ভগবান, আজ আমাকে এতটা এনার্জি দাও যেন আজকে আমি রাত 3টে অবধি টানা বই পড়তে পারি, এতটা শক্তি আমাকে তুমি দাও, আর কিছু আমার চাই না। তারপর আমি যা পারবো আমার নিজের ক্ষমতায়, সেটা যদি করতে পারো তবে রেজাল্ট ভালো হবে। আর যদি না করতে পারো, হাজারো চেষ্টা করেও কিন্তু রেজাল্ট, ভগবানকে ডেকে রেজাল্ট ভালো হবে না। ভগবান নিজে গিয়ে লিখে দিয়ে আসবে না, লিখতে হবে তোমাকে। বোঝা গেল? তাহলে আশা করছি শক্তি কাকে বলে, এর থেকে বড় আর সঙ্গে কিছু হতে পারে না। তাহলে কার্য করার সামর্থ্য কি বলা হয়? শক্তি। আমরা এটাকে বলি এনার্জি। এই শক্তিটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্থিতিশক্তি, একটা হচ্ছে স্থিতিশক্তি, আর একটা হচ্ছে গতিশক্তি। তাহলে এই স্থিতিশক্তিকে বলা হয় ইপি, আর গতিশক্তিকে বলা হয় ইকে, মানে পোটেনশিয়াল এনার্জি। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। কি বললাম?
তাহলে এই যে শক্তি কয় প্রকার? দুই প্রকার, একটা স্থিতি শক্তি, একটা হচ্ছে গতিশক্তি। তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে যেটা পাবো সেটাকে বলা হয় মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। কি বললাম? মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। যেহেতু তোমরা কেউ না কেউ নিট বা WBJEE বা যেই অ্যাডভান্স পরীক্ষা দেবে, অর্থাৎ ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার পরীক্ষা দেবে পরবর্তীতে, তাই তোমাদের এই বাংলা মিডিয়ামে পড়ি বলে ইংলিশ টার্ম শিখবো না এটা কিন্তু নয়। ফিজিক্সে বহু ইংলিশ টার্ম তোমাদের কিন্তু জেনে রাখতে হবে, তা নাহলে কিন্তু পরবর্তীতে এই নিট বা জেইর মতো পরীক্ষাগুলোতে বসলে কিন্তু একটু সমস্যার সম্মুখীন হতে হবে। যেহেতু আমরা সবসময় বাংলা নিয়ে কালচার করি, সেখানে সমস্ত কিছু ইংলিশ প্যাটার্ন, তো এর জন্য তোমাদের কিছু কিছু জিনিস, বেশি না, ইংলিশে গড়গড় করে বলতে হবে না কথা, কিন্তু কিছু জিনিস জানতে হবে। যেমন পোটেনশিয়াল এনার্জি, এবার তোমার সামনে এত সুন্দর একটা অঙ্ক দেওয়া রয়েছে, তুমি পোটেনশিয়াল এনার্জি কি জিনিস বুঝতে পারছো না, অঙ্কটা করতে পারলে না। বা কাইনেটিক এনার্জি কি জিনিস বুঝতে পারলে না, অঙ্কটা করতে পারলে না। বা তোমার সামনে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা এসে ভুং ভাং কিছু বলে গেল, তুমি সেটাকে ট্র্যাক করতে পারবে না যে কি বলে গেল, কারণ তুমি সবই হয়তো জানো যে স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফলকে বলা হয় মেকানিক্যাল এনার্জি, তুমি জানো সেটা যান্ত্রিক শক্তি। আর সে এসে বলে গেল শুধু গতিশক্তিটাকেই বলা হয় কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু মেকানিক্যাল এনার্জি, তুমি বললে হ্যাঁ তাই হয়তো হবে, কারণ তুমি তো মেকানিক্যাল ব্যাপারটা জানতে পারছো না। তাহলে তোমাকে ইংলিশে কিছু টার্ম সরগড় হতে হবে। তাহলে কি বললাম? স্থিতিশক্তি মানে পোটেনশিয়াল এনার্জি, গতিশক্তি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, আর এই দুটোকে যোগ করে যেটা পাবো সেটাকে বলবো আমরা মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। তো আমরা এখন কি করব? এই স্থিতিশক্তি এবং গতিশক্তির রাশিমালা আজকে প্রতিষ্ঠা করব। আমরা কি করব? রাশিমালা। আমরা এতদিন ধরে যে স্থিতিশক্তি বা গতিশক্তি লিখি সেইগুলোকে আজকে আমরা প্রমাণ করব। তাহলে চলো প্রথমে আগে স্থিতিশক্তিটা করে ফেলি, স্থিতিশক্তি রাশিমালা বের করে ফেলি। মনে করো একটা, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, ভূমি, এখান থেকে এইচ উচ্চতায় একটা এম ভরের বস্তুকে রাখা হলো। কি বললাম? গ্রাউন্ড থেকে এইচ উচ্চতায় একটা এম ভরের বস্তুকে রাখা হলো। এবার তার আগে একটু জেনে নাও স্থিতিশক্তি কাকে বলা হয়। বলছে কোনো বস্তুর আকার আকৃতির জন্য তার মধ্যে যে শক্তির সঞ্চয় হয় তাকে বলা হবে স্থিতিশক্তি। তাহলে এখন তুমি বসে আছো এখানে, তোমার মধ্যে কোন শক্তি সঞ্চয় হচ্ছে? স্থিতিশক্তি। একটা বাঁধে জল আটকে দেওয়া হয়েছে, তাহলে ওখানে কোন শক্তি সঞ্চয় হচ্ছে? স্থিতিশক্তি সঞ্চয় হচ্ছে। তাহলে কোন একটা বস্তুর আকার বা আয়তনের জন্য যে শক্তির সঞ্চয় হয় আমরা সেই শক্তিটাকে কি বলবো? পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তি রাশিমালা কি আমরা সেটা এখন বের করছি। কি বলছে? ভূমি থেকে এইচ উচ্চতায় একটা বস্তুকে রাখা হলো। কি ভরের বস্তু? এম ভরের বস্তু রাখা হলো। আর এই বস্তুটাকে এইচ উচ্চতায় তুলতে যতটা পরিমাণ কৃতকার্য করতে হয় সেই কৃতকার্যটাই কিন্তু স্থিতিশক্তি রূপে ওই বস্তুতে সঞ্চয় থাকে। তাহলে আমরা এখন এখানে তুলতে কতটা কৃতকার্য হয়েছে সেটা বের করে ফেলবো, আর সেটা বের করতে পারলেই আমাদের কি হয়ে যাবে? আমাদের স্থিতিশক্তি রাশিমালা তৈরি হয়ে যাবে, অর্থাৎ ইপির ভ্যালু কিন্তু তৈরি হয়ে যাবে। তা চলো আমরা জানি কৃতকার্য সমান সমান ডাব্লিউ সমান সমান এফ ডট এস। ইয়েস অর নো? মরার মতো ইয়েস বলছিস, আমার ট্রেনের ব্যাচে আসবি বলবে তার দেয়াল ভেঙে যাবে। ডাব্লিউ সমান সমান এফ ডট এস। ইয়েস অর নো? আমার এখানে পড়তে আসলে এনার্জেটিক হয়ে আসতে হবে, গলায় জোর বাড়িয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা তো বললে ডাব্লিউ সমান সমান এফ ডট এস, তাহলে আমরা একটু করে ফেলি। তাহলে ডাব্লিউ সমান সমান এফ, তাহলে এফ মানে কি? বল। তাহলে বল কতটা হবে? তাহলে এম ভরের বস্তু জি, তাহলে এই দিক এম জি বল দেবে, নিচের দিকে কত বল দেবে? তাহলে এফ এর মানটা হলো এম জি। ক্লিয়ার? তার কারণ আমরা জানি বল সমান সমান কি? মা। কি ঠিক কি না? আমরা তো জানি নিউটনের সেকেন্ড ল, এফ সমান সমান কি? মা। তাহলে এই ক্ষেত্রে তো আর অ্যাক্সিলারেশন নেই, এখন গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ কাজ করবে। যেহেতু বস্তুকে উপর দিকে তুলেছি তাহলে বস্তু নিচের দিকে কি দেবে? একটা এমজি দিতে শুরু করবে, মানে ভার দিতে শুরু করবে। তাহলে সেই ভারটাই হচ্ছে ওর বল। তাহলে এফ এর জায়গায় বসালাম এমজি। আর বস্তুটা কতটা সরণ হলো? প্রাথমিকে ছিল গ্রাউন্ডে, এখন আছে কত দূরে? এইচ উচ্চতায়, তাহলে এটা ওর সরণ। তাহলে এস এর জায়গায় বসলো এইচ, তাহলে এই সেই ইপি ইজ ইকুয়াল টু এমজি এইচ। বোঝা গেল? তো এতদিন ধরে আমরা যে স্থিতিশক্তি সমান সমান লিখতাম এমজি এইচ এমজি এইচ এমজি এইচ, তাই কোথা দিয়ে আসলো এমজি এইচ? বোঝা গেল? তাহলে এই সেই স্থিতিশক্তি ইকুয়াল টু এমজি এইচ, যেখানে এম মানে বস্তুর ভর, মাস, জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার।
এসআইতে সিজিএসে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইচ মানে হচ্ছে কতটা উচ্চতায় তুমি তুলবে সেটা। তাহলে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে একটা বস্তুকে 10 কেজি একটা ভরের বস্তুকে ক্রেনের সাহায্যে 10 মিটার উপরে তোলা হলো, তাহলে কতটা স্থিতিশক্তি সঞ্চয় হলো? mgh। তোমরা জি এর মানটা কনস্ট্যান্ট, জি এর মান এসআইতে 9.8, সিজিএসে কত বললাম 980, ব্যাস তোমরা বসাবে, গুণ করবে, উত্তর বেরিয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে তোমাদের স্থিতিশক্তি নিয়ে আশা করছি কারো কোনো প্রবলেম নেই। তাহলে স্থিতিশক্তির রাশিমালা কি? mgh। কি বললাম? mg। এবার আমরা গতিশক্তির রাশিমালা বের করব। ক্লিয়ার? আমরা কি করব? গতিশক্তির রাশিমালা আমরা এখন বের করব। সবাই রেডি? গতিশক্তির রাশিমালা আগে এটা তুলে নাও। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গতিশক্তি, অর্থাৎ তোমাদের ইকের রাশিমালাটা আমরা একটু বের করব। তো চলো, এটা কিন্তু একটু ইম্পর্টেন্স আছে, মানে আগেরটা যেমন খুব সোজা সাপটা, বাট এটা একটু কিন্তু এলোমেলো, একটু মাথার মধ্যে বুঝে নাও। আগে গতিশক্তি কাকে বলে বোঝো, নর্মাল ওয়েতে সংজ্ঞাটা দিই, আগে সেটাকে বোঝো। বলছে কোনো একটা বস্তুর তার গতির কারণে, কোনো একটা বস্তু বা কোনো একটা গতিশীল বস্তুর তার ভিতরে তার যে শক্তি সঞ্চয় হচ্ছে তাকে বলছি আমরা গতিশক্তি। কিন্তু গতিশক্তির রাশিমালা যদি বের করতে যাই তাহলে আগেরটার মতো কিন্তু আবার একটু বুঝতে হবে। কি বলছে? কোনো একটা বস্তু ধরে নাও এটা এম ভরের একটা বস্তু, এটা এ পজিশন, আর ভি বেগে মনে করো সামনের দিকে যাচ্ছে। এম ভরের একটা বস্তু ভি বেগে সামনের দিকে যাচ্ছে। কতটা দূরত্ব গেল? এস সরণ হলো মনে করো, এই ক্ষেত্রে সরণ দূরত্ব সেমই, যেহেতু আগের জায়গায় আসেনি, তো এখানে মনে করো গেল। কেন গেল? গিয়ে ওখানে কেনই বা থামলো? তার কারণ ভি বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। একটা বল দ্বারা তুমি যদি ওকে আটকাও, তাহলে যে বল দ্বারা কোনো গতিশীল বস্তুকে আমরা বাইরে থেকে আটকানোর চেষ্টা করব, ওই বাইরে থেকে যে বলটা প্রযুক্ত করছি তার দরুন যে কৃতকার্য হচ্ছে তাকেই বলা হবে গতিশক্তি। কি বললাম? তাহলে এই এফ বলের দরুন বস্তুটার মধ্যে যে কৃতকার্য হচ্ছে বা যে কাজ করতে হচ্ছে সেটাকে আমরা কি বলবো? গতিশক্তি। যদি আমরা ডাব্লু লিখি তখন কার্য হচ্ছে এফ ডট এস। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এফ বলের দরুন কতটা কৃতকার্য? ডাব্লু সমান সমান এফ ডট এস। তাহলে এবার দেখো, ডাব্লু সমান সমান এফ মানে তোমরা কি জানো? এই যে এফ মানে কি জানো? এম এ, তার কারণ এটা লিনিয়ার। তাহলে এফ এর জায়গায় বসালাম এম এ এস। তাহলে আমাদের এখন কি কাজ? আমাদের কাজ এখন এই এ এস এর ভ্যালুটা বের করা। এটাকে বলবো আমরা 1 নং সমীকরণ। যদি আমরা এই এ এস এর ভ্যালুটা বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এটার ভিতরে কতটা স্থিতিশক্তি রয়েছে বা গতিশক্তি রয়েছে। তাহলে গতিশক্তি কি? যে ভি বেগে কোনো একটা বস্তু এস দূরত্ব অতিক্রম করলো, আর এই এস দূরত্ব অতিক্রম করে বস্তুটাকে থামানো হলো। যে বলের দরুন থামানো হলো আর এটার জন্য যতটা কার্য করতে হলো তাকে আমরা বলবো গতি শক্তি। তাহলে এবার লক্ষ্য করো, আমরা একটা সূত্র জানি যে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2as। কি সবাই জানি তো? মাইনাস দিলাম কেন? যেহেতু বস্তুটাকে থামানো হয়েছে বলের দ্বারা। তাহলে এটার মধ্যে কি ত্বরণ কাজ করেনি, কি কাজ করেছে? মন্দন। তাহলে এবার বোঝার চেষ্টা করো। তাহলে ভি তার মানে এর মান 0, ইউ তার মানে এর মানটা হচ্ছে ভি মাইনাস 2as। তাহলে এখানে একটা স্কোয়ার হবে। তাহলে এখান থেকে দেখো মাইনাস এ পাশে আসলে প্লাস 2as, এটা থাকলো ভি স্কোয়ার। তাহলে এখান থেকে as এর মান ভি স্কোয়ার বাই 2। কি ঠিক কি না? তাহলে এই as এর মান 1 নং সমীকরণে বসিয়ে দাও। তাহলে আমরা 1 নং সমীকরণে বসাই। তাহলে ডাব্লু সমান সমান এম ইন্টু as। তাহলে as এর মান কত? ভি স্কোয়ার বাই 2। তাহলে বসালাম ভি স্কোয়ার বাই 2। তাহলে একটুখানি কায়দা করে লিখি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটাই সেই ইকের মান। বোঝা গেল কি বোঝা গেল না? তাহলে গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম। তাহলে স্থিতিশক্তির পরিমাপ হচ্ছে mgh আর গতিশক্তির পরিমাপ হাফ এম ভি স্কোয়ার। তাহলে কি করে আসলো? আবারও বলি যে এম ভরের একটা বস্তু এ থেকে বি পজিশনে গেল, তাহলে তার সরণ হলো এস। তাহলে আমরা দেখে নেব তার বেগ কত ছিল। প্রাথমিক বেগ তো বুঝতেই পারছো ভি, আর অন্তিম হয়ে গেছে 0। কেন অন্তিম বেগ 0? তার কারণ ওকে থামানো হয়েছে। কোন বলের দরুন? এই এফ বলের দরুন থামানো হয়েছে। অর্থাৎ বেগ যেদিকে, বল তার বিপরীত দিকে কাজ করেছে, তাহলে বস্তুটা কি হবে? থামবে। তাহলে এই থামানোর জন্য যতটা কৃতকার্য করতে হয়েছে সেটাই ওর গতিশক্তি রূপে সঞ্চয় হয়েছে। তাহলে গতিশক্তি ডাব্লু সমান সমান এফ ডট এস। তাহলে এখান থেকে এফ সমান সমান আমরা জানি মা, আর ছিল এস।
তাহলে এটা 1 নং সমীকরণ। এবার আমরা কি করলাম, আমরা জানি ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2s, আমরা বল ও গতি সেকেন্ড চ্যাপ্টার ছিল তোমাদের, সেখান থেকে জেনে এসেছি। তাহলে সেখান থেকে অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ v আর 2s ছিল প্লাস মাইনাস 2s, এপাশে আসলে প্লাস 2s। তাহলে as এর মান হচ্ছে ভি স্কয়ার বাই 2, সেটা কোথায় বসালাম, 1 নং এ বসালাম। তাহলে as এর জায়গায় বসালাম ভি স্কয়ার বাই 2, তাহলে হলো ই কে সমান সমান হাফ এম ভি স্কয়ার। কি হলো, হাফ এম ভি স্কয়ার। তাহলে মোটামুটি আজকে আমাদের পার্ট 1 আর এপিসোড 1 এ আমরা এই পর্যন্তই রাখবো। কি কি শিখলাম একবার তোমাদের সাথে আমরা সাম আপ করে নিই, একদম শুরু থেকে ফ্ল্যাশব্যাকে ফিরে যাই। তার কারণ আমরা কি কি পড়লাম সেটা যদি আজকে ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আমাদের পড়াটা বুঝতে এবং বোর্ড ওয়ার্কটা টুকতে কিন্তু সমস্যা হবে। আমরা শুরুতে কিন্তু পড়লাম আজকে কার্য কাকে বলা হয়, সেখান থেকে কার্যহীন বল কাকে বলা হয়, হ্যাঁ, পৃথিবীর মানে বলের অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য, সাপেক্ষে কার্য, এগুলো আমরা পড়লাম, কার্যের একক আমরা পড়লাম। আচ্ছা, এফ ডট এস, তারপরে এফ ক্রস এস, এইগুলো কখন হয়, অর্থাৎ ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের কিন্তু একটা ধারণা তোমাদেরকে দিয়ে দিলাম। এরপর আমরা সেখান থেকে কটা সূত্র জানলাম, এ ডট বি মানে এবি কস থিটা, এ ক্রস বি এবি কস থিটা, এবি সাইন থিটা, এন ক্যাপ, এই সূত্রগুলো আমরা জানলাম। তারপর আমরা শিখলাম ক্ষমতা কাকে বলা হয়, কার্য করার হারকে বলা হয় ক্ষমতা, ক্ষমতার একক থেকে শুরু করে ক্ষমতার বিভিন্ন রকম পার্ট সেগুলো সম্পর্কে একটা অবগত হলাম। তারপর কার্য শেষে শক্তি কাকে বলে আমরা শিখলাম, যে কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি, শক্তিকে দুটো ভাগে ভাগ করছে, একটা স্থিতিশক্তি, গতিশক্তি, ইংরেজিতে বলছি পোটেনশিয়াল এনার্জি, আরটাকে বলছি কাইনেটিক এনার্জি। এবং এই স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফলকে বলা হচ্ছে যান্ত্রিক শক্তি। স্থিতিশক্তির রাশিমালা আমরা বের করে ফেললাম mgh, এবং গতিশক্তির রাশিমালা আমরা বের করলাম হাফ এম ভি স্কয়ার। আর এর সাথে সাথে শেষ হলো আমাদের পার্ট 1।